আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে তোমরা ভালো আছো। আমি তোমাদের সিরাজুল ইসলাম স্যার। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখছো এবং নিয়মিত পাঠদান করছো। চলো, আজকে আমি তোমাদের সাথে একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায় হচ্ছে নবম অধ্যায়। আমাদের অধ্যায়ের শিরোনাম হচ্ছে আমাদের বাংলাদেশ। অধ্যায়ের শিরোনাম কি? আমাদের বাংলাদেশ। অধ্যায়ের শিরোনাম হচ্ছে আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশ, আমাদের মাতৃভূমি হচ্ছে বাংলাদেশ। তোমাদের যদি আসে আমাদের মাতৃভূমি কি, তাহলে তোমরা লিখবে আমাদের মাতৃভূমি হচ্ছে বাংলাদেশ। আমরা যারা সকলে বাংলাদেশে বসবাস করি, সকলের মাতৃভূমি কি? আমাদের বাংলাদেশ। এটি কোন মহাদেশে অবস্থিত যদি আসে, তাহলে তোমরা লিখবে এটি এশিয়া মহাদেশে অবস্থিত। এটি এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। আজকে আমরা পার্ট 1 বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র নিয়ে আলোচনা করব। বাংলাদেশের কি রাজনৈতিক মানচিত্র। এখানে তোমাদের মূল বইয়ের 50 পৃষ্ঠায় দেখো দেওয়া আছে একটি রাজনৈতিক মানচিত্র। চলো আমরা পাশের মানচিত্রের দিকে একটু খেয়াল করি। এটা হচ্ছে একটি বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র। প্রশাসনিক কাজের জন্য, সুবিধার জন্য এই রাজনৈতিক মানচিত্রকে 8টি ভাগে ভাগ করা হয়েছে। যদি তোমাদের আসে যে প্রশাসনিক কাজের সুবিধার জন্য কয়টি ভাগে ভাগ করা হয়েছে রাজনৈতিক মানচিত্র, তাহলে তোমরা লিখবে 8টি ভাগে ভাগ করা হয়েছে। এই 8টি ভাগে এক একটি ভাগ হচ্ছে এক একটি বিভাগ। এই এক একটি বিভাগ দেখবে একটি ভিন্ন ভিন্ন রঙে তোমাদের কি বিভাগ চিহ্নিত করা হয়েছে। দেখো, তোমরা একটু খেয়াল করো এখানে কি কি বিভাগ রয়েছে। আসো আমরা বিভাগগুলোর নাম জানি। এখন প্রথমে আসি রংপুর বিভাগ। কি বিভাগ? রংপুর বিভাগ। 2 হচ্ছে রাজশাহী বিভাগ। 3 হচ্ছে ময়মনসিংহ বিভাগ। 4 হচ্ছে সিলেট বিভাগ। 5 হচ্ছে ঢাকা বিভাগ। 6 হচ্ছে খুলনা বিভাগ। 7 হচ্ছে বরিশাল বিভাগ এবং 8 হচ্ছে চট্টগ্রাম বিভাগ। আসো আমরা আবার একটু খেয়াল করি। 1 হচ্ছে রংপুর বিভাগ। 2 হচ্ছে কি রাজশাহী বিভাগ। 3 হচ্ছে ময়মনসিংহ বিভাগ। 4 হচ্ছে সিলেট বিভাগ। 5 হচ্ছে খুলনা বিভাগ। 6 হচ্ছে বরিশাল বিভাগ এবং 7 হচ্ছে ঢাকা বিভাগ। 8 হচ্ছে চট্টগ্রাম বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখবে কি মানচিত্রগুলো বিভিন্ন রঙ দিয়ে কি হয়েছে চিহ্নিত করা আছে, সীমানা চিহ্নিত কি করা আছে। তোমরা এই চিত্রের দিকে একটু খেয়াল করে দেখতে পারবে তোমরা কি বাংলাদেশের মানচিত্রের বাংলাদেশের যে 8টি বিভাগ আছে এর মধ্যে সবচেয়ে যে বড় বিভাগ সেটা তোমরা একটু মানচিত্রের দিকে খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে। তাহলে খেয়াল করো, এখানে দেখো তো মানচিত্রে যে সীমানা নির্ধারণ করা আছে সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি? প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ তোমরা অনেকেই খেয়াল করতে পেরেছো। সবচেয়ে বড় যে বিভাগটা রয়েছে সেটা হচ্ছে কি চট্টগ্রাম বিভাগ। আর সবচেয়ে যে ছোট বিভাগটি আছে সেটা কি একটু খেয়াল করো মানচিত্রের দিকে। থেকে ছোট যে মানচিত্রটা রয়েছে, যেই বিভাগটা রয়েছে সেই বিভাগটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবসময় মানচিত্রের উপরের অংশে উত্তর হয় এবং নিচের অংশে দক্ষিণ হয় এবং পূর্ব এবং পশ্চিম। তোমরা সবসময় দেখবে বাংলাদেশের মানচিত্র আমরা কি বাংলাদেশের বিভাগ সম্পর্কে জানলাম। এখন বাংলাদেশের এই রাজনৈতিক মানচিত্রে আশেপাশে কি কি দেশ আছে বা দেশ রয়েছে সেই সীমানা সম্পর্কে আমরা জানবো। এখন আমরা জানি কি মানচিত্রের উপরে সবসময় উত্তর হয় এবং নিচে সবসময় দক্ষিণ হয়। তাহলে আসো আমরা দেখি, একটু খেয়াল করি। দেখো, বাংলাদেশের কি মানচিত্রের উপরের অংশে হচ্ছে কি উত্তরে কি উত্তরে হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং পূর্ব দিকে হচ্ছে কি ভারত, পশ্চিমে হচ্ছে ভারত এবং দক্ষিণ দিকে শুধু রয়েছে সেটা হচ্ছে কি আমাদের অর্থনৈতিক উন্নয়নের শক্তিশালী যেটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের একমাত্র যেটা রয়েছে যে 3 দিকে আমাদের ভারত, একদিকে শুধু কি রয়েছে কি বঙ্গোপসাগরের দিক দিয়ে এই দেশটা কি অবস্থিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঢাকা বিভাগ হচ্ছে আমাদের রাজধানী এবং বিভাগীয় শহর হচ্ছে ঢাকা। ঢাকা হচ্ছে বাংলাদেশের কি সব মাঝখানে অবস্থিত। এর ঢাকাটা কি ঢাকা হচ্ছে একটি পুরনো এবং ঐতিহাসিক একটি শহর, যা 400 বছর আগের একটি শহর। প্রায় পুরনো কত বছর আগের শহর? 400। এই শহরটি রয়েছে হচ্ছে ঢাকা শহর।
আমরা দ্বিতীয় পাঠদানে একটু খেয়াল করি। তোমরা অবশ্যই কি পার্ট 1 সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমরা আসি পার্ট 2 নিয়ে আলোচনা করি। পার্ট 2 হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র। বাংলাদেশের কি প্রাকৃতিক মানচিত্র। আবার আমি বলছি পার্ট 2 হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র। কি মানচিত্র? প্রাকৃতিক মানচিত্র। তোমরা এখানে একটু খেয়াল করো, বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র দেওয়া আছে এখানে একটি। প্রাকৃতিক মানচিত্রটা কি? যে মানচিত্রে পাহাড় পর্বত নদ নদী দেখা যায় তাকেই হচ্ছে প্রাকৃতিক মানচিত্র বলে। যদি আসে তোমাদের প্রাকৃতিক মানচিত্র কাকে বলে, তাহলে তোমরা লিখতে পারবে যে মানচিত্রে কি দেখা যায়, যে মানচিত্রে পাহাড় পর্বত এবং নদ নদী দেখা যায় তাকে কি বলে? তাকে হচ্ছে প্রাকৃতিক মানচিত্র বলে। আমি আবার বলছি, যে মানচিত্রে পাহাড় পর্বত এবং নদ নদী দেখা যায় তাকেই প্রাকৃতিক মানচিত্র বলে। তাহলে এই প্রাকৃতিক মানচিত্রের দিকে খেয়াল করো, তোমাদের বইয়ে আছে, এটা খেয়াল করো। তাহলে আমরা জানি কি বাংলাদেশের আয়তন কত? আমরা জানি বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। আমি আবার বলছি, তোমাদের যদি আসে বাংলাদেশের আয়তন কত, তাহলে তোমরা লিখতে পারবে 1,47,570 বর্গ কিলোমিটার। আর বর্গ মাইল যদি হিসাব করা হয় তাহলে 56,977 বর্গ মাইল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পাশের যেই চিত্রটা দেওয়া আছে তোমরা একটু খেয়াল করো। এই চিত্রটা আমাদের ভূমি কি সমতল, আমাদের সমতল ভূমি গাঢ় সবুজ রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। কি রং দিয়ে? গাঢ় সবুজ রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। এবং যে পাহাড়গুলো রয়েছে সেগুলো কি বিভিন্ন রং দিয়ে কি করা হয়েছে? চিহ্নিত করা হয়েছে। আর যেগুলো মনে করো নিচু পাহাড় রয়েছে সেগুলো কি হালকা সবুজ রং দিয়ে তোমাদের কি চিহ্নিত করা হয়েছে। তোমরা একটু খেয়াল করো, তোমরা জানো কি দক্ষিণ এবং পূর্ব দিকে আমরা কি জানি কিছু সামান্য পরিমাণ পাহাড় রয়েছে। সেগুলো কি রাঙামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি, এই 3টি জেলায় কি পাহাড় রয়েছে। এবং বাংলাদেশে বাংলাদেশে কি সমগ্র বাংলাদেশ হচ্ছে সমতল ভূমি। তাহলে আমরা এখানে খেয়াল করতে পারি, চিত্রে দেওয়া আছে, চিত্রে যে তোমরা একটু খেয়াল করো নিচু সমতল ভূমির এখানে কি দেওয়া আছে, নাম দেওয়া আছে। তোমরা একটু পড়ো, খেয়াল করো। এখানে কি আছে? বরেন্দ্র ভূমি আছে, মধুপুর ঘর আছে এবং লালমাই পাহাড় আছে রয়েছে এবং কাপ্তাই হ্রদ রয়েছে। এগুলো কি নিচু এলাকা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, খনিজ সম্পদ নিয়ে আমরা আলোচনা করি। খনিজ যে সম্পদ রয়েছে সেটার দিক থেকে সমৃদ্ধ। আমাদের দেশে খনিজ সম্পদ, প্রধান যেই খনিজ সম্পদটি রয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। কি সেটা? কি প্রাকৃতিক গ্যাস। সেটা আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করে থাকি। এবং আরও যে সকল খনিজ সম্পদ রয়েছে তা হচ্ছে কয়লা, চুনাপাথর এবং চীনামাটি। এগুলো আমাদের কি খনিজ সম্পদ। আমি আবার বলছি, খনিজ সম্পদ, আমাদের দেশে খনিজ সম্পদ সমৃদ্ধ এবং আমাদের দেশে প্রধান যে খনিজ সম্পদ রয়েছে সেটা হচ্ছে কি প্রাকৃতিক গ্যাস। সেটা আমরা কি কাজে ব্যবহার করি? সেটা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। আরও যে সকল প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলো হচ্ছে কয়লা, চুনাপাথর, তারপরে হচ্ছে তোমাদের চুনাপাথর, চীনামাটি এবং সিলিকা। এইগুলা কি প্রাকৃতিক সম্পদ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পার্ট 1 এবং 2 অবশ্যই পাঠদান কি বুঝতে পেরেছ। এখন আসো, এই অধ্যায় থেকে আমি তোমাদের কাছে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের নিয়ে আলোচনা করব। আজকে 5টি কি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্ন 1, দেখো বাংলাদেশের আয়তন কত? যদি আসে তোমাদের বাংলাদেশের আয়তন কত, তাহলে তোমরা কি লিখবে? বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। আমি আবার বলছি, বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। প্রশ্ন নাম্বার 2, কত বছর পূর্বে ঢাকা শহর গড়ে উঠেছিল? আমরা জানি কি প্রায় 400 বছর পূর্বে ঢাকা শহর গড়ে উঠেছিল। তোমরা খেয়াল করো, প্রশ্ন 2, কত বছর পূর্বে ঢাকা শহর গড়ে উঠেছিল? তাহলে কি লিখবে তোমরা? প্রায় 400 বছর আগে ঢাকা শহর গড়ে উঠেছিল। প্রশ্ন নাম্বার 3, বাংলাদেশের 2টি অর্থকরী ফসলের নাম লেখো। বাংলাদেশের 2টি অর্থকরী ফসলের নাম হচ্ছে 1 পাট এবং 2 হচ্ছে চা। আমি আবার বলছি 3 নম্বর প্রশ্নটা, বাংলাদেশের 2টি অর্থকরী ফসলের নাম লিখো।
বাংলাদেশের দুটি অর্থকরী ফসলের নাম হচ্ছে, এক হচ্ছে পাট এবং দুই হচ্ছে চা। আমরা 4 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি। বাংলাদেশের নদীমাতৃক দেশ বলা হয় কেন? কারণ বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে, সেই নদী থাকার কারণে বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। তোমরা আবার খেয়াল করো, আমাদের দেশকে নদীমাতৃক দেশ বলা হওয়ার কারণ কি? আমাদের দেশে নদীমাতৃক দেশ বলা হওয়ার কারণ হচ্ছে আমাদের দেশে অসংখ্য নদী রয়েছে, সেজন্য আমাদের দেশকে কি বলা হয়? নদীমাতৃক দেশ বলা হয়। 5 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো, বাংলাদেশের পশ্চিমে কোন দেশ অবস্থিত? তোমরা পাশের মানচিত্রটা খেয়াল করো। আমি পূর্বেই বলেছিলাম তোমাদের যে মানচিত্রের উপরে সবসময় উত্তর হয় এবং নিচে কি হয়? দক্ষিণ হয়, এবং পূর্ব এবং পশ্চিম। আমি আগেই বলেছিলাম আমাদের কি 3 দিকে হচ্ছে ভারত, আমাদের কি উত্তর এবং পূর্ব এবং কি পূর্ব এবং পশ্চিম, এই 3 দিকে হচ্ছে ভারত, আর দক্ষিণ দিকে হচ্ছে বঙ্গোপসাগর। তাহলে এখানে কি হবে একটু খেয়াল করো, বাংলাদেশের পশ্চিমে কোন দেশ অবস্থিত? তাহলে পশ্চিমে কি হবে? ভারত অবস্থিত। তাহলে কি হবে? বাংলাদেশের পশ্চিমে কোন দেশ অবস্থিত? বাংলাদেশের পশ্চিমে হচ্ছে ভারত অবস্থিত, দেশটি অবস্থিত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের যেই নবম অধ্যায়ের পার্ট 1 এবং 2 নিয়ে আলোচনা করলাম, সেটা অবশ্যই বাসায় নিয়মিত পড়াশোনা করবে, এবং পরবর্তী ক্লাসে তোমাদের এই নবম অধ্যায়ের পার্ট 3 এবং 4 নিয়ে আলোচনা করব, সেটা একটু দেখবে এবং এটা কি মনোযোগ সহকারে পড়াশোনা করবে, এবং এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি অবশ্যই বাসায় কি করবে। এই বলে আজকে তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।